জাতীয় কবির পাশে চিরনিদ্রায় শায়িত হাদি, জানাজায় লাখো মানুষের ঢল। হাদি যুগ যুগ ধরে মানুষের বুকে থাকবে বললেন প্রধান উপদেষ্টা। হাদি হত্যার সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার দাবি অ্যামনেস্টির। তারেক রহমান দেশে ফিরলে সব অপশক্তি নিঃশেষ হয়ে যাবে। আওয়ামী লীগকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে বলেছেন বিএনপি নেতারা। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, 7 বছরের শিশুর মৃত্যু। কুষ্টিয়ায় নির্বাচন অফিসে দুর্বৃত্তদের আগুন, পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হলো ওসমান হাদিকে। এর আগে লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির নামাজে জানাজা। বেলা 3:20 কিছু পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে দুপুর 2:30টার দিকে সংসদ ভবন এলাকায় তার জানাজা সম্পন্ন হয়। এতে শরীক হন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। জানাজায় শরীক হন বিভিন্ন শ্রেণী পেশার লাখো মানুষ। জানাজা পড়ান শরীফ ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক। জানাজার আগে আবু বকর সিদ্দিকের আবেগঘন বক্তব্যে শরীক সবাই কান্নায় ভেঙে পড়েন। এ সময় ওসমান হাদির হত্যাকারী এখনও গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে হাদির হত্যাকারীকে গ্রেফতারের 24 ঘণ্টার আলটিমেটাম দেয়া হয়। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে আছেন সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মামুন, দাফনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সবশেষ অবস্থা জানাবেন। জি নাদিরা, এইমাত্র দাফনের কার্য সমাপ্তি হলো, অর্থাৎ অশ্রুসিক্ত মোনাজাতের মধ্য দিয়ে বিপ্লবী বীর শরীফ ওসমান হাদির দাফন কার্যের যে আনুষ্ঠানিকতা ছিল সেই আনুষ্ঠানিকতা এইমাত্র শেষ হলো। এবং আপনাকে যদি আমার পেছনে একটু দেখায়, তার দাফনের যে খুবই নিরাপত্তার সাথে খুবই সুশৃঙ্খলভাবে তার যে দাফনের কার্য, সেই কার্যটি কিন্তু সম্পন্ন করা হয়েছে। আপনি জানেন যে বিদ্রোহী কবির পাশেই চিরনিদ্রায় শায়িত হয়েছেন বিপ্লবী বীর শরীফ ওসমান হাদি। অর্থাৎ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ঠিক দক্ষিণ পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের একদম লাগোয়া, একদম ঘেঁষে তার যে কবর, সেই কবরটি দেওয়া হয়েছে এবং তিনি সেখানে কিছুক্ষণ আগেই শায়িত। আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখানে আসলে খুবই শান্তিতে চিরনিদ্রায় মসজিদের কাছে বিপ্লবী বীর ওসমান হাদি ঘুমিয়ে থাকলেও তার যে বিপ্লবের মশাল, তিনি কিন্তু সেটি জ্বালিয়ে রেখেছেন এবং তিনি ইনসাফ এবং মুক্তির কথা বলেছেন। তারা বলছেন যে বাংলাদেশে যতদিন ইনসাফ এবং মুক্তির আকাঙ্ক্ষা মানুষ যতদিন লালন করবে, ঠিক ততদিন কিন্তু তিনি বেঁচে থাকবেন। এই দাফনের মধ্য দিয়ে কিন্তু তার যাত্রা কিন্তু নতুন করে শুরু হলো। একদিকে তার পরকালীন যাত্রা শুরু হলো, অন্যদিকে তার বিপ্লবের যে নতুন যাত্রা, সেই যাত্রা তার প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে নিয়ে যাবে এবং যারাই জন আকাঙ্ক্ষা, যারা বিপ্লবের আকাঙ্ক্ষায় ধারণ করবে, তারাই কিন্তু বিপ্লবকে ধারণ করবে, শরীফ ওসমান হাদিকে ধারণ করে তাদের হৃদয়ে জায়গা দেবে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে তার জানাজায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে মালিক মেহফিনুতে তার জানাজা সম্পন্ন হয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা সহ সব অনেক উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন। সব শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। তারা বারবারই যেটা বলার চেষ্টা করেছিলেন যে শরীফ ওসমান হাদি যে পথ দেখিয়ে দিয়েছেন ঐক্যের, যে সাম্যের এবং বৈষম্যের রুখতে, বৈষম্য ভাঙতে যে ঐক্য, সে পথ কিন্তু শরীফ ওসমান হাদি দেখিয়ে দিয়েছেন। সেই ঐক্য গড়ার জন্য কিন্তু বারবারই সবাই কিন্তু তাগিদ দিচ্ছেন এবং তিনি তার ছোট্ট জীবনে, অল্প জীবনে, এই যে তার খুবই বলা চলে যে ক্ষণজন্মা একটি জীবন, অর্থাৎ 1993 সালে তিনি জন্মগ্রহণ করে আজ 2025 সালের এই আজকে 2 দিন আগে তার যে মৃত্যু হলো, অর্থাৎ 33 বছর বয়সে তার যে ক্ষণজন্মা জীবনে তিনি যা দিয়ে গেছেন, দেশকে ভালোবেসেছেন। তিনি কোনো রাগঢাক করেই রাগঢাক ছাড়াই তিনি কিন্তু বেরিয়ে পড়তেন, মানুষের সাথে কথা বলতেন, বিপ্লবের কথা বলতেন, নতুন ইশতেহারের কথা বলতেন। তিনি যে মানুষকে জাগিয়ে তুলেছেন আধিপত্যবাদের বিরুদ্ধে, বৈষম্যহীনের বিরুদ্ধে এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি মানুষকে যে জাগিয়ে তুলেছিলেন, অল্প কয়েকদিনের মধ্যেই
তিনি কিন্তু মানুষের মন জায়গা করে নিয়েছিলেন এবং মানুষের যে অশ্রুসিক্ত বিদায়, সেই অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়েই কিন্তু তার দাফনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। এবং আপনি জানেন যে ওসমান হাদি ছিলেন জুলাই গণঅভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা, নির্ভীক কণ্ঠস্বর এবং সাহসী সংগঠক। তিনি কিন্তু সংগঠন তৈরি করেছিলেন এবং তিনি কিন্তু সন্ত্রাসীদের মোকাবেলায়, তিনি যে সাংস্কৃতিক আগ্রাসন এর মোকাবেলায়, তিনি যে অপসংস্কৃতির মোকাবেলায়, তিনি যে সুস্থ ধারার সংস্কৃতি তৈরি করার জন্য তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি তার সংগঠন তৈরি করেছিলেন এবং সেখান থেকে তিনি মানুষকে কিন্তু শোনাতেন মুক্তির গান এবং পরাধীনতার দাসত্বের জিঞ্জির ভেঙে, আধিপত্যের জিঞ্জির ভেঙে মানুষকে যে মুক্তির গান শোনাতেন, সেই শরীফ ওসমান হাদি তার কিছুক্ষণ আগেই দাফন সম্পন্ন হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই। দেখতে পাচ্ছেন যে এনসিপির নেতারা এই মুহূর্তে বেরিয়ে আসছেন। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। শরীফ ওসমান হাদির জানাজা শেষে এখনো মানুষের ঢল তার কবরের দিকে। দর্শক, এই খবর রাখছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস। সরাসরি কথা বলবো তার সঙ্গে। কায়েস, ঢাকার রাজপথে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ নাদিরা। আসলে কি বলবো, আমরা এই দেখছি যে শরীফ ওসমান হাদির জানাজার নামাজ 2:30টার সময় শেষ হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের ঢল এখন আমরা দেখতে পাচ্ছি যে মানিক মিয়া এভিনিউ থেকে, সংসদ প্লাজা থেকে যারা জানাজার নামাজ পড়েছেন তারা পায়ে হেঁটে ফার্মগেট হয়ে, কারণ বাজার হয়ে, বাংলা মোটর হয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছেন। অর্থাৎ শহীদ ওসমান হাদিকে যেখানে দাফন করা হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে যে দাফন করা হয়েছে সেই জায়গাটিতে যাচ্ছেন। আপনি এখন দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি যে মানুষ কিভাবে পায়ে হেঁটে এত দূর পথ অতিক্রম করছেন। তাদের ওসমান হাদির প্রতি যে ভালোবাসা, তাদের যে শ্রদ্ধা, সেটি কিন্তু প্রকাশ পাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব বোধ পথের মানুষ, সব বয়সী মানুষ, তাদের স্রোত মিলেছে আজকে সংসদ প্লাজা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের দিকে, অর্থাৎ শরীফ ওসমান হাদিকে যেখানে দাফন করা হয়েছে। এবং এই মানুষগুলোর মধ্যে অনেকেই আছেন শুধু কিন্তু নগরবাসী নয়, শুধু ঢাকাবাসী নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে যে মানুষ এসেছেন এই শরীফ ওসমান হাদির যে জানাজায় এসেছিলেন, তারাই কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছেন এবং কবরের দোয়া করার জন্য, তার কবরের পাশে যাওয়ার জন্য তারা পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। তো নাদিরা, এই ছিল মোটামুটি রাস্তার অবস্থা। কায়েস, আপনাকে ধন্যবাদ। দর্শক, বিশেষ প্রতিনিধি ইমরুল কায়েস এতক্ষণ যুক্ত ছিলেন। ওসমান হাদিকে বিদায় দিতে আসেনি। ওসমান হাদি যুগ যুগ ধরে মানুষের বুকে থাকবে। বাংলাদেশ বিশ্বের কারো কাছে মাথা নত করবে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা শুরুর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। হাদির কথা স্মরণ রেখে অগ্রগতির পথে চলার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়ে নির্বাচন কিভাবে করতে হয় তারও একটা প্রক্রিয়া জানিয়ে গেছে আমাদেরকে। সেই প্রক্রিয়া যেন আমরা সবাই মিলে গ্রহণ করি, যে কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সব কিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম, আমরা এই শিক্ষা চালু করতে চাই। আমরা সবাই আমাদের জীবনে, আমাদের রাজনীতিকে এই পর্যায়ে নিয়ে আসতে চাই, যাতে হাদি আমাদের জীবনে স্পষ্টভাবে জাগ্রত থাকে। হাদি, তুমি হারিয়ে যাবে না, তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে, আমরা তোমাকে মনে করিয়ে দেব চলবীর অন্যতম মশির। আমরা সেই মন্ত্র নিয়ে আজকে সামনের পথে এগিয়ে যাব। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বাংলাদেশের কর্তৃপক্ষকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করারও আহ্বান জানিয়েছেন। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে দেয়া ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এই তথ্য জানান। বাংলাদেশের শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। এছাড়া ওসমান হাদির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। এদিকে ওসমান হাদি
হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই আহ্বান জানায় মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংস্থাটি। অন্তর্বর্তী সরকারকে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের দ্রুত, পুঙ্খানুপুঙ্খ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিতের আহ্বানও জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি অন্তর্বর্তী সরকারকে মৃত্যুদণ্ড ছাড়াই সহিংসতা ও হত্যাকাণ্ডের জন্য দোষীদের আইনের আওতায় আনার আহ্বানও জানায়। তারেক রহমান দেশে আসার পর সব অপশক্তি নিঃশেষ হয়ে যাবে এমন আশা বিএনপি নেতাদের। সকালে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত এক সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনে মনোনীত প্রার্থী মির্জা আব্বাস বলেন, ১৭ বছর পর শুধু তারেক রহমান নয়, বরং গণতন্ত্র ফেরত আসছে বাংলাদেশে। তাকে স্বাগত জানাবে দেশের জনগণ। ২৫ ডিসেম্বর যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেদিকে সকল নেতাকর্মীদের সচেতন থাকার আহ্বানও জানান তিনি। মির্জা আব্বাস বলেন, যারা মব তৈরি করছে তারা বাংলাদেশে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বিএনপির উপর দোষ চাপানোর চেষ্টা করছে। বিএনপি কখনো মবের রাজনীতিতে বিশ্বাস করে না। অনুষ্ঠানে ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। তারা গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। তারা সুযোগ পেলেই ছোবল মারবে। পাড়া মহল্লায় কোনো চক্রান্ত হচ্ছে কিনা সতর্ক থাকার আহ্বান জানান ইশরাক হোসেন। যারা এই দেশের মঙ্গল কিংবা এই দেশের শান্তি চান না, এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে। তাদেরকে দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নন। তারা বাংলাদেশকে ভালোবাসেন না। তাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তারা মানুষ বেশি একটা শয়তান কিংবা অপরাধী তারা বসবাস করে এই দেশে যারা আছেন। এই দেশের শান্তি কখনো তারা পছন্দ করে নাই। আওয়ামী লীগের মজ্জাগতভাবে যে সন্ত্রাসী চরিত্র, সেটা কিন্তু কোনোদিনও পরিবর্তন হয় নাই। আগামীতেও আমরা সেটা পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। বরঞ্চ আমরা দেখছি তারা গুপ্ত হত্যার মতো ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদের রাজনৈতিক যে অস্তিত্ব তার পুরোটাই বিলীন হয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ তাদেরকে অত্যন্ত ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এই ধরনের নির্মম একটি চোরাগোপ্তা হামলার মাধ্যমে একজনকে হত্যা করেছে। তাদের যদি রাজনৈতিক সাহস থাকতো, রাজনৈতিক আদর্শে তারা বলিয়ান থাকতো, তারা সামনাসামনি এসে আমাদের মোকাবেলা করত। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় দগ্ধ হয়ে নিহত হন ৭ বছরের এক শিশু। রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা এলাকায় এই ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয়রা জানান, নিজ বাড়িতে ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়েছিলেন। এ সময় ঘরের দরজা তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়ে নিহত হন শিশু আয়েশা। অগ্নিদগ্ধ হন বেলাল হোসেন ও তার 2 কন্যাও। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বিথি ও স্মৃতি আক্তারকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, আগুনের বিষয়টি তদন্ত করা হচ্ছে। এদিকে কুষ্টিয়া নির্বাচন অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুড়ে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র। স্থানীয়রা জানান, ভোরে নির্বাচন অফিসের স্টোর রুমে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়লে নাইট গার্ড ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, আগুনে কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দক্ষিণ সুদানের আবির সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। বেলা 11টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সেনা সদস্যদের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মরদেহগুলো গ্রহণ করেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। পরে কফিনগুলো সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। রবিবার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে নিহতদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টার যোগে পাঠাবে সেনাবাহিনী। সেখানেই সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানায় আইএসপিআর। আর এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় শান্তিরক্ষীদের মরদেহ বহনকারী বিমানটি বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় উগান্ডার এন্টেবে বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। গেল 13 ডিসেম্বর জাতিসংঘ শান্তিরক্ষীদের ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা। এ সময় ঘাঁটিতে দায়িত্বরত 6 সেনা সদস্য নিহত হন। এছাড়া 8 সেনা সদস্য আহত হন। তাদের সুদানের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।